একটা সময় ছিল যখন ভারতে ব্যাংকের চাকরি মানেই ছিল একটা আলাদা সম্মান, কিন্তু আজ সেই কাউন্টারের পেছনে লুকিয়ে আছে এক অন্য গল্প, প্রচণ্ড চাপ আর একটা টক্সিক কাজের পরিবেশের গল্প। চলুন আজ এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। শুরুতেই একটা মর্মান্তিক কথা শোনায়। একজন ব্যাংক কর্মচারী শুনকা মিশ্র বলছেন, আমি নিজের গায়ে পেট্রোল ঢেলেছি, এর পুরো দায় আমাদের ব্রাঞ্চ হেডের। এই কথাগুলোই কিন্তু এই সংকটের ভয়াবহতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু প্রশ্নটা হলো, কি এমন হয় যে একজন ব্যাংক কর্মচারীকে এতটা চরম একটা পদক্ষেপ নিতে হয়? আসুন আমরা এই বিশ্লেষণের মাধ্যমে সেই কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করি। তো সবার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো ব্যাংকের চাকরি নিয়ে আমাদের সাধারণ ধারণা আর আসল বাস্তবতার মধ্যে যে আকাশ-পাতাল তফাৎটা তৈরি হয়েছে সেটা। আমরা বাইরে থেকে কি দেখি? ভাবি, ব্যাংকের চাকরি তো খুব আরামের, কর্মীরা বেশ অলস, একটু পরপরই লাঞ্চ ব্রেক, তাই না? কিন্তু আসল ছবিটা ঠিক তার উল্টো। হাই প্রেশার সেলস, লাঞ্চ করার ফুরসত নেই, আর সারাক্ষণ মাথায় ঘুরছে অসম্ভব টেনশন। আর হ্যাঁ, এই অবস্থাটা কিন্তু শুধু প্রাইভেট ব্যাংক বলে নয়, সরকারি ব্যাংকেও একই। ব্যাপারটা হয়েছে কি জানেন, ব্যাংকের কর্মচারীরা এখন আর ঠিক গ্রাহক পরিষেবা দেওয়ার লোক নন। তাদের একরকম সেলসম্যান বা বিক্রেতা বানিয়ে দেওয়া হয়েছে। তারা যেন একটা অফুরন্ত টার্গেটের চক্রে আটকা পড়ে গেছেন। আর এই যে টক্সিক পরিবেশের কথা বলছি, তার মূলে রয়েছে একটাই জিনিস, এই অসম্ভব টার্গেটের ফাঁদ। তাদের রোজ কি বিক্রি করতে হয় জানেন? ক্রেডিট কার্ড, লোন, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স পলিসি, ফিক্সড ডিপোজিট, মানে যা যা আছে আর কি। আর হুমকি? সেটাও পরিষ্কার, টার্গেট পূরণ না হলে বাড়ি যাওয়ার কথা ভুলে যাও। পরিস্থিতি এতটাই খারাপ যে একজন ম্যানেজার তার কর্মীদের মুখের উপর বলছেন, তোমরা ব্যাংকের কেনা গোলাম। শুধু এই একটা কথা থেকেই বোঝা যায় কর্মীদের সাথে কীরকম অমানবিক ব্যবহার করা হয়। শুধু তাই নয়, আরেকজন ম্যানেজার তো বলেই ফেললেন, পরিবার জাহান্নামে যাক। ভাবা যায়? এই কথাগুলোই বুঝিয়ে দেয় যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে আর কিছুই অবশিষ্ট নেই। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? ধরুন কেউ অনেক খেটে টার্গেট পূরণও করেও ফেলল, তার পুরস্কার কি? বেতন বৃদ্ধি? না, তার পুরস্কার হলো পরের মাসের জন্য আরও বড়, আরও কঠিন একটা টার্গেট। মানে এটা একটা দুষ্ট চক্র, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই খোলা নেই। তো এই যে এত চাপ, এই যে অসহনীয় একটা পরিবেশ, এর ফল কি হচ্ছে? কর্মীদের জীবনে এর জন্য যে মূল্য চোকাতে হচ্ছে তা সত্যিই ভয়ঙ্কর। এই সেক্টরে অ্যাট্রেশন রেট, মানে চাকরি ছেড়ে দেওয়ার হার, শুনলে অবাক হবেন। 50%, মানে প্রতি 2 জন কর্মীর মধ্যে একজনই চাকরি ছেড়ে দিচ্ছেন। একবার ভাবুন তো, একটা ইন্ডাস্ট্রির অর্ধেক কর্মী যদি চলে যায়, তাহলে সেই সিস্টেমের অবস্থাটা কি দাঁড়ায়? কর্মীদের রোজ করে 12 ঘন্টারও বেশি কাজ করতে হচ্ছে, মানে একটা সাধারণ 8-9 ঘন্টার শিফটের কথা তো ভুলেই যেতে হবে। এই লম্বা সময়টা তাদের শরীর আর মন দুটোর উপরেই মারাত্মক প্রভাব ফেলছে। আর সবচেয়ে মর্মান্তিক তথ্য, একটা অনুমান অনুযায়ী গত 10 বছরে কাজের চাপের কারণে প্রায় 500 জন ব্যাংক কর্মচারী আত্মহত্যা করেছেন। 500! সংখ্যাটা শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে আছে 500টা পরিবার, 500টা শেষ হয়ে যাওয়া জীবন। এই পরিসংখ্যানের আড়াজে যে কি পরিমাণ যন্ত্রণা লুকিয়ে আছে তা একজন কর্মীর এই একটা কথাতেই স্পষ্ট। ওদের জন্য আমার সন্তান চলে গেল। এর থেকে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? এখন একটা প্রশ্ন আসতেই পারে, এই যে এত অভিযোগ, এগুলো কি সবটাই সত্যি, নাকি একটু বাড়িয়ে বলা হচ্ছে? চলুন এর উল্টো দিকের যুক্তিগুলো একবার দেখে নেওয়া যাক। অনেকেই বলেন, আরে বাবা, চাপ তো সব জায়গাতেই আছে, আইটি সেক্টরে কি চাপ কম? কেউ বলেন ব্যাংকের কর্মীরা তো অনেক ছুটি পায়, আবার কারো মতে সরকারি চাকরি পেয়ে অনেকে ভাবে আর কাজ করতে হবে না, সেই মানসিকতা থেকেও সমস্যা হয়। কিংবা অনেকে এই চাকরিটাকে স্রেফ একটা সাময়িক ব্যবস্থা হিসেবে দেখে। তো এই যুক্তিগুলোতে কি সত্যি সার আছে? এর সবচেয়ে বড় আর সোজাসাপটা জবাবটা হলো, যে দেশে একটা সুরক্ষিত সরকারি চাকরির জন্য লক্ষ লক্ষ মানুষ ক্ষুণ্ণে হয়ে ঘরে, সেই দেশেও মানুষ ব্যাংকের চাকরি ছেড়ে দিচ্ছে। এর থেকেই তো পরিষ্কার বোঝা যায় যে সমস্যাটা কতটা গভীর আর মারাত্মক। তো এটা একদম পরিষ্কার যে এই পুরো সিস্টেমটাকেই সারানোর দরকার আছে। আর এটা শুধু কর্মীদের ভালোর জন্য নয়, দেশের পুরো ব্যাংকিং সিস্টেমের ভবিষ্যতের জন্যই খুব জরুরি। তাহলে সমাধানের পথ কি হতে পারে? কয়েকটা জরুরি পদক্ষেপের কথা বলা হচ্ছে, যেমন রিজার্ভ ব্যাংকের আরও কড়া নিয়মকানুন আনা দরকার, কর্মীদের জন্য একটা পরিচয় গোপন রেখে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকা উচিত, এই যে টার্গেট ভিত্তিক মডেল, এটারও একটা পুনর্মূল্যায়ন দরকার। আর সবচেয়ে বড় কথা, এমন এইচআর পলিসি বানাতে হবে যা কর্মীদের মানুষ হিসেবে দেখে, মেশিন হিসাবে নয়। আরেকটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু কর্মীদের সমস্যা নয়,
এর ভুক্তভোগী আমরা সবাই, মানে গ্রাহকরাও, কারণ চাপের মুখে থাকা একজন কর্মী প্রায় গ্রাহকদের ভুল জিনিস গছিয়ে দেন বা ভুল আর্থিক পরামর্শ দেন। এতে ক্ষতিটা কিন্তু আমাদেরই হয়, আর দেশের আর্থিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাও কমে যায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন মুনাফাটা মানুষের জীবনের বিনিময়ে আসে তখন সেই আসল মূল্যটা কে চুকায়? উত্তরটা হয়তো আমাদের সবারই একবার ভেবে দেখা উচিত।